দর্শক, আরআইসিএল স্কিল জনতন্ত্র গণতন্ত্রের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় একের সঙ্গে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। এখন সবচেয়ে আলোচনা বিষয় আসলে ঐক্যমত্য কমিশন দিনের পর দিন আসলে বৈঠক করছে, দলগুলোর সঙ্গে আলোচনা করছে। এটি একটি বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। তারপরেও আসলে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যায়নি এবং সেই বিষয় নিয়ে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম কথাবার্তা বলছে। আমরা আসলে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাল মামুন, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে পাবো এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, পথে আছেন, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন। আমাদের আজকে আলোচনার বিষয় ঐক্যমত্য না হলে কি হবে। অধ্যাপক ডক্টর আব্দুল্লাল মামুন, ঐক্যমত্যের বাস্তবতা একটু জানতে চাই। আমরা শুরুতে একটু বলতে চাই, সেটা হচ্ছে বিএনপির নিজেরই আলাদা 31 দফা ছিল এবং যতটা আমরা জানি যে তার মধ্যে থেকেও কিছু কিছু বিষয়ে সেই 31 দফা থেকেও বিএনপি সরে এসেছে। তার মধ্যে সবচেয়ে যেটি আলোচনায় ছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদ, সেই জায়গায় একরকম ঐক্যমত্য হচ্ছে। এক ব্যক্তি জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সব মিলিয়ে ঐক্যমত্যের বাস্তবতা কেমন আপনার চোখে? না, প্রমাণ, ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা একটু আপনার ইন্ট্রোডাকশনে ছিল যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি একটি নতুন বিষয় যে ঐক্যমত্য কমিশন, এবং সবগুলো দলের থেকে মতামত নেওয়া হয়েছে, তাকে শর্ট লিস্টেড করা হয়েছে। প্রক্রিয়া নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু চূড়ান্ত পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে ঐক্যমত্য চূড়ান্ত পর্বে হবে কিনা, ভোটে যাবে কিনা, বা লন্ডনের বৈঠকের পরে বলা হচ্ছিল যে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি না হলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। আমি তো দেখি যে ডাইরেকশনটা যতটা ঐক্যমত্য হচ্ছে এবং মূল যে গণমাধ্যমগুলো তাতে যেভাবে ঐক্যমত্য কমিশনের রিপোর্টগুলো হচ্ছে রাজনৈতিক দলের মিটিংয়ের পরে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কেন জানি বলা হচ্ছে যে কোনো ঐক্যমত্য হচ্ছে না, বিএনপি কোনো কিছু মেনে নিচ্ছে না, বা অন্য দল এটা মেনে নিচ্ছে না, এক ধরনের প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি। আমি কয়েকটা বিষয় একটু উল্লেখ করি যে এটা আপনার দর্শকদের জন্য, যদিও আমরা বিক্ষিপ্তভাবে শুনে থাকি। দেখেন, আমাদের এখানে অন্যতম একটি বিষয় ছিল যে জন্য এই ফ্যাসিস্টের জন্ম, যে জন্য মানুষের নির্বাচনে অধিকার হরণ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার, সেটা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আর একটা বড় স্বাধীনতা হরণের জায়গা ছিল পার্লামেন্ট মেম্বারদের জন্য 70 অনুচ্ছেদ। সেখানে বলা হচ্ছে অর্থ বিল, অনাস্থা এবং যুদ্ধাবস্থায় তিনটার বাইরে যে কোনো কিছুতে ফ্লোর ক্রসিং করতে পারবে, বক্তব্য দিতে পারবে। এটা কি আমরা কল্পনা করতে পেরেছি কখনো? আরও একটা জিনিস বলি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা ঐক্যমত হয়েছে, নারীর ক্ষমতায়নের জন্য সিট বাড়ানোর জন্য ঐক্যমত হয়েছে, আপনার বিভিন্ন বিভাগে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের জন্য গতকালকে একটা ঐক্যমত হয়েছে। 49 কনস্টিটিউশনে যে ইস্যুটা ছিল যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, কেউ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়া, সেখানে একমত হয়েছে। এরপরে আপনার যদি আসি যে প্রধানমন্ত্রীর 10 বছরের বেশি কেউ একমত, একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, সেটা ঘুরে ফিরে যেরকমই হোক না কেন। এরপরে আপনার ধরি যে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে যদি নির্বাচন কমিশনাররা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আপনার মানবতা বিরোধী অপরাধটা মোটামুটি সবাই একমত, কিছু কিছু ব্রডলি ঐক্যমত্য হয়েছে। তারপরে দুর্নীতি যারা করেছে, জালিয়াতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আপনার সিভিল সার্ভিস কমিশনকে রিফর্ম করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। পুলিশের যেগুলো আলোচনা এসছে মোটা দাগে, সেগুলোকে একমত মোটামুটি সবাই হয়েছে। তাহলে আমরা কেন এই প্রকাণ্ডটা দেখছি সেটা গুরুত্বপূর্ণ। আপনি কি কল্পনা করতে পারেন আজকে থেকে 1 বছর আগে যে বিপ্লবে এতগুলো মানুষ জীবন না দিত, এত লোক আহত না হতো, ফ্যাসিজম চলে না যেত, তাহলে এতগুলো যে ভালো জিনিস বা রাজনৈতিক দলেরগুলোর মধ্যে যে ঐক্যমত রাষ্ট্র গঠনের জন্য, সেটাকে আমরা কল্পনা করেছি? দুঃখের বিষয় হচ্ছে এই যে প্রপাগান্ডাটা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হচ্ছে না এবং তাহলে নির্বাচন কি হবে, এই সরকার বা কি করছে, বিএনপি কোনো ছাড় দিচ্ছে না, এটা কিন্তু একটা পক্ষের প্রপাগান্ডা। এখন যে জিনিসগুলো আমি উপস্থাপন করলাম, মোটা দাগে যদি এগুলোতেই ঐক্য হয়, আপনি কি মনে করেন না স্বাধীনতা উত্তর বাংলাদেশে এটা একটা বিরাট বিপ্লব রাজনৈতিক চরিত্র পরিবর্তনের ক্ষেত্রে? সেটা অন্য পক্ষ দেখছে না, মানে এই সংস্কারটা আমি বললাম যে সেটাই বলছি যে মূলধারার গণমাধ্যমগুলো যেভাবে আমি যে কথাগুলো বললাম এটাকে তুলে ধরছে, আপনি অনলাইনে দেখবেন এর চরিত্রটা পুরোপুরি ভিন্ন। ওই বট আইডির কালচার থেকে এখন আমরা বের হতে পারিনি, বা মিডিয়াতে টাকা খাটিয়ে নিজেদের মতামত প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা আগে আমরা দেখেছি, কোনো কোনো ক্ষেত্রে এটা হচ্ছে, এটি কিন্তু দুঃখজনক। বরং আমরা উল্টো করে দেখি, যে আর্গুমেন্টটা আমি করছি যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা কি 1 বছর আগে চিন্তা করেছিলাম
যে 70 অনুচ্ছেদে এইটা করা যাবে, সংসদে দুই কক্ষ বিশিষ্ট হবে, নারীর ক্ষমতায়ন হবে, রাষ্ট্রপতির ক্ষমতা কমবে, বিভাগীয় পর্যায়ে কোর্ট যাবে, এটাকে আমরা কল্পনা করেছি এবং আরো তো আলোচনা চলছে। আমি তো উল্টোটা দেখি। ছাড় দেওয়ার জায়গাটাই কার কেমন ছাড় দেখছেন আপনি? না, যদি আমরা ধরি যে ঐক্যমত্য কমিশন প্রতিদিনই একটা কথা বলে বৈঠকে বসার আগে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বসতে বলছে, কে কতটুকু ছাড়ছে বা ছাড়লো পুরো পথে? আমি যদি দেখি যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা দুটো দল, এটাতে দ্বিদলীয় একটা ব্যবস্থা আমাদের ছিল, সেক্ষেত্রে আমি খুব নির্মোহভাবে এবং আমি মনে করি যেটা আমি ইনজাস্টিস করছি না অন্য কোনো দলের, সেটা বিএনপি। কারণ বিএনপি তাদের 31 দফা দিয়েছে, তারা 10 বছরের কথা বলেছিল প্রাইম মিনিস্টার, সেটা করেছে, 70 অনুচ্ছেদ করেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সবগুলোই দেখেন বিএনপির যে প্রস্তাবগুলো ছিল এবং 31 দফা তারা যেটা দিয়েছিল এটাতে কিন্তু তারা স্টিক করেছে। সেক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক ইতিহাস, দলগুলোর চরিত্র এবং পরিবর্তন হওয়ার যে দাবি মানুষের মধ্যে, যেটাকে আগেই বিএনপি রেসপন্স করেছিল, এখন আরও তারা এটাকে বুঝতে পারে যে সমাজের যে পরিবর্তন, তরুণদের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। কিন্তু যেটি বলা হচ্ছে যে বিএনপি মানে ঐক্যমতের বিষয়টা এরকম দাঁড়াচ্ছে পাবলিক পারসেপশনের জায়গায় যে বিএনপির কারণে এই ঐক্যমত হচ্ছে না কিছু জায়গায়। ধরেন এখন যে দুটি মূল বিষয় এসে দাঁড়িয়েছে, এনসিসি গঠন আর একটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন। বিশেষ করে সংখ্যানুপাতিক নির্বাচনের বাস্তবতাটা কি? বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক নির্বাচন বা এশিয়ার বাস্তবতায়, বৈশ্বিক বাস্তবতায় সংখ্যানুপাতিকের গ্রহণযোগ্যতা কেমন? আমি একটু উল্টো করে শুরু করি। কয়েকদিন থেকে একটা কথা বলা হচ্ছে বিভিন্ন টক শোতে, তারপরে আমি ওই আলোচনাগুলো হচ্ছে বারবার, ওটাতে পরে যাই। বলা হচ্ছে যে 90টা বা 93টা দেশে সংখ্যানুপাতিক পদ্ধতি থাকলে বাংলাদেশে এটা হতে অসুবিধা কি? যারা এই প্রশ্নটা তুলছেন তাদের একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, ওখানে যে দেশগুলো আছে, দুটো দেশ ছাড়া, রুয়ান্ডা এবং উগান্ডা ছাড়া, এবং তারাও আমাদের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এখন ভালো করছে। আপনি রুয়ান্ডা আপনি জানেন ইকোনমিক্যালি খুবই ভালো করছে, দে আর দি ওয়ান অফ দি হর্সেস ইন সাউথ আফ্রিকা। আপনি তিনটা জিনিস দেখতে হবে, যে এই দেশগুলোর যে অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা, 2 তাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আর 3 হচ্ছে তারা যে পিআর পদ্ধতিতে গেছে, কত দিনের প্রক্রিয়ায় গেছে। এই আলোচনাটাকে আমরা করছি না। মোটা দাগে বলে দিচ্ছি যে 90টা দেশ যদি করতে পারে, আমরা কেন করতে পারবো না? এখন ধরে নিলাম লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পরে ধরে নিচ্ছি যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এবং আজকেও একটা রিপোর্ট দেখলাম, বলা হয়েছে যে প্রশাসনের যে রদবদল সেটা ফেব্রুয়ারি কেন্দ্রিক চিন্তা করে করা হচ্ছে। তাহলে এই আপনি 8 মাস বোধহয় হয় এখন থেকে, ফেব্রুয়ারি বা 7 মাস, আপনি কি মনে করেন যে 7 মাসের মধ্যে একটি নতুন পদ্ধতি, নতুন রাজনৈতিক সংস্কৃতি, মানুষকে এটাতে খাপ খাওয়ানো, আমাদের যে ভোট দেওয়ার যে ব্যবস্থা বা মানুষ যে অভ্যস্ত হয়েছে, আবার পার্টিগুলোর মধ্যে যেভাবে যে সংস্কৃতি প্রচলিত, সেটার বাইরে গিয়ে মাত্র 8 মাসের ব্যবধানে এটি করা সম্ভব? এটা হলো প্রিন্সিপাল কোয়েশ্চেন। এরপরে আমরা অন্য অন্য আলোচনা করতে পারি যে কোনটা সুবিধা, কোনটা অসুবিধা। দ্বিতীয় যে প্রশ্নটা আমি গুরুত্ব দিতে চাই এই সুবিধা অসুবিধার ক্ষেত্রে, আমরা দীর্ঘদিন ধরে একটা কথা বলছি যে পার্টিগুলোর মধ্যে একক ব্যক্তি অথবা একটা কোটারির ইনফ্লুয়েন্স থাকে। তা আপনি যদি পিআর পদ্ধতিতে যান, তাহলে তো আপনি তো দলীয় প্রধানকে আরো এম্পাওয়ার করলেন। আজকে জামাতের আমির বলছেন কি জানেন, কোট আনকোট বলে জামাতের আমির বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নাকি ফ্যাসিজম থেকে মুক্তি পাবে বাংলাদেশ। না মানে আপনি তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ ইলেকশনে যাচ্ছে না? তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে একটা দল বা দলীয় প্রধান, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা আপনি তো এই মুহূর্তে এখনো বলতে পারছেন না যে আওয়ামী লীগ নির্বাচন। আমাদের লাস্ট স্টেটমেন্টটা লন্ডনে গিয়ে আমাদের উপদেষ্টা ক্লিয়ার করেছেন যে শুধুমাত্র সাময়িক তাদের কার্যক্রমের উপরে একটা এমবার্গো আছে। এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের সোশ্যাল রিহ্যাবিলিটেশন বা স্টেট রিহ্যাবিলিটেশনের কী হবে, সেটা লম্বা প্রশ্ন, কে ইলেকশন করবে না করবে, কিন্তু কোনো না কোনো ফর্মে, ইভেন স্বতন্ত্র ফর্মের চেহারায়ও যদি আওয়ামী লীগের 20-30 জন তৃতীয়, চতুর্থ, পঞ্চম সারির একটা ব্র্যান্ডিং করতে পারে যে তারা আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগ ঘরনার লোক, ভুলে গেলে হবে না যে আপনার আওয়ামী লীগের 30% ভোট এর নিচে কখনো ছিল না। তাহলে যদি 30% আওয়ামী লীগের এই সমমনারা ইভেন পায়, তাহলে তো আমি মনে করি উল্টোটা হবে, যে ফেসিবাদ পুরবার ফিরে আসার জন্য। আরেকটা আর্গুমেন্ট এটা করছিলাম আমি, ধরে নিলাম যে আপনি ওনার আর্গুমেন্টের ক্ষেত্রে আমি বলি কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্ট করি একটু, উল্টো করে যদি হয় যে আপনি না, যেটা বলছেন ফেসিবাদ, যেটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে মানে আনুপাতিকটা বিষয়টা হচ্ছে যে দল থেকে ধরেন 100 আসন সে পাইল নির্বাচনের পরে ভোটের আনুপাতিক হারে, এই 100 আসন দেবে কে?
এক ব্যক্তি দেবে দলের, এক ব্যক্তি দেবে। আমি তো এটাতে যাচ্ছি যে না, ফোরামে আলোচনা হবে, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা কি, যদিও পরিবর্তনের দোলা লেগেছে। আমি কথাটা কিভাবে নিবে অডিয়েন্স আমি জানি না বা আপনি, কিন্তু বিএনপি যে 2 বছর প্রধানমন্ত্রিত্ব 10 বছরে মেনে নিল উইথ ফিউ কন্ডিশনস, এবং তারেক রহমান সাহেব আমরা ধরে নিচ্ছি যে উনি প্রধানমন্ত্রী হবে না তো বাংলাদেশে। আপনি কি এটা কি কল্পনা করেছি আমরা গত 50 বছরে যে একজন পার্টি প্রধান বলছে আই এম হিয়ার জাস্ট টু অকুপাই প্রাইম মিনিস্টার পজিশন আর প্রেসিডেন্ট পজিশন জাস্ট ফর 2 কনজিকিউটিভ টার্মস, অথবা আমার টোটাল জীবনে 10 বছর। এই জিনিসটাকে একটু বুঝতে হবে। আমি এখানে তারেক রহমানের ইচ্ছা সদিচ্ছার ব্যাখ্যা করছি না, কিন্তু এই যে পরিবর্তন, এটাকে তো আমি মনে করি খুবই ওয়েলকাম করা দরকার। আমি ওই পয়েন্টটাতে যাই আপনাদের। সেই ওয়েলকাম দেখছেন মানে না, সেটা তো দেখছি না, কারণ হচ্ছে যে বিপ্লবের পরে বিপ্লবের যে চেতনা, আমরা বলছি যে বিএনপি সরে গেল কিনা বা কে সরে গেল কিনা, আমি তো দেখছি অনেক ক্ষেত্রে যারা বিপ্লবের চেতনার কথা বলছে তারা চেতনা বিক্রি করছে, বরং যে কোনো ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, ভালো উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে প্রশ্নটা একটু আগে আমাকে আপনি করেছিলেন যে কোন দল সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, রাজনৈতিক সংস্কৃতির ইভ্যালুয়েশনে, সেটা তো বিএনপি। আমি ওই পয়েন্টটাতে যাই। একটা বিরতি পরে ফিরি স্যার। দর্শক, ছোট বিরতির সময় হচ্ছে। RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত। RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ঐক্যমত্য না হলে কি হবে, ঐক্যমতের বাস্তবতা। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন মেয়াজিজ, সিনিয়র সাংবাদিক। এর মধ্যে আমাদের সঙ্গে ছিলেন শুরু থেকে অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মেয়াজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু ঐক্যমতের বাস্তবতা একটু জানতে চাই। বলা হচ্ছে যে সংস্কার ঠিকমতো হবে না, একরকম আশঙ্কা। নির্বাচনে একরকম ধোঁয়াশা দেখা যাচ্ছে, বিশেষ করে এনসিপি জামাতের যে বক্তব্য তাতে করে। সামগ্রিক অবস্থা আসলে কি দেখছেন? কোনো শঙ্কার আসলে কারণ আছে? জামাতের পক্ষ থেকে আজকে যেটি বলা হয়েছে যে ফ্যাসিবাদের উত্থান হবে না যদি না সংখ্যানুপাতিক নির্বাচনে না যাওয়া যায়। শোনেন, 70টা দেশে ফুল আপনার ইয়ে আছে, পিয়ার নির্বাচন আছে। ধরেন ইসরায়েলেও কিন্তু আছে। ইসরায়েলের নেতানিয়াহু কসাই হয়েছে কিন্তু এই পিয়ার নির্বাচনের কিছু উগ্রবাদী কারণ 30%-এর বেশি সে ভোট পায় না। অন্য সব দল সংখ্যাগরিষ্ঠ, তাকে বাধ্য করে মুসলিম জবাই করার জন্য। তা আমাদের দেশে যদি পিয়ার সিস্টেমে যান, আমাদের ইতিহাসে বলে আমি দামি নির্বাচন ছাড়া 40%-এর উপরে কেউ ভোট পায় সরকার ফর্ম করে নাই। তো ধরেন এখন যে দলগুলি আছে, আওয়ামী লীগ নাই, ধরেন বিএনপি 40% ভোট পেল, তো 60% বাইরে যাবে না? এবং খুচরা দল না, এরা তো ধরেন হর্স ট্রেডিং হবে। 2, স্বতন্ত্রের জায়গা কোথায়? একটা স্বতন্ত্র নির্বাচন করবে, তার জায়গা কোথায় বলেন? তার পিয়ার সিস্টেমে আপনি দেখেন, জামাত ইসলাম পিয়ার সেকশন চায়, স্প্রেডশিটে ঐক্যমত কমিশনে পিয়ার সেকশন নাই। ইসলামিক আন্দোলন বাংলাদেশ 1/11-এর সময় কিন্তু তারা আপনার পিয়ার সিস্টেম চাইছে, এটা ঠিক। কিন্তু ইসলামিক আন্দোলন খুব শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করেছে। স্থানীয় সরকার নির্বাচনে বরিশালে যাওয়ার পরে, বরিশালে পিঠে খাওয়ার পরে উল্টে গেছে। আবার বিএনপির থেকে ছোট দলগুলোকে কিন্তু কিছু সিট ছেড়ে দিছে। একজন গেছে নির্বাচন করতে তার এলাকায়, ওখানে ধাওয়া খাইছে, চলে আসে, এখন উল্টো হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে পিআর সেকশনে যদি এরকম মতলব, ধরেন জামাত ইসলাম পিআর সেকশনের নির্বাচন চাচ্ছে এখন, আগে বলে নাই, তারপর 300 সিটে নমিনেশন দিয়ে দিছে, এটা প্রত্যাহার করে না কেন? নমিনেশন উল্টো করুক। পিআর সেকশন ছাড়া যেহেতু নির্বাচন অস্থিরতা, নির্বাচন হয় কি হয় না সংশয়, বিবিসি রিপোর্ট করেছে তো নির্বাচন নিয়ে সংশয়। আপনি ধরেন লন্ডন যে টক্স হলো, আলোচনা হলো, সেখানে তো গরম একটা উত্তপ্ত হাওয়া ছিল রাজনৈতিক অঙ্গনে, সেখানে একটা শীতল আবহাওয়া আসলো। কিন্তু ওখানে কিন্তু নাটাইটে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ছিল, যে অমক না হলে ইফ বাট অনেক শর্ত ছিল, মানে আশানুরূপ সংস্কার না হলে, বিচার না হলে। আরে বিচার তো মাত্র 3টা কেসের চার্জশিট দিছে, একটা কেসে তাও আপনার আদালত অবমাননার জন্য 6 মাস জেল দিছে শেখ হাসিনা। তো এটা তো 50 বছর লাগবে। আপনার বিচারের জন্য বিচার চলমান, বিচার করবে, যে সরকার ক্ষমতা আসে করবে সে। তারপরে ধরেন সংস্কার তো ঐক্যমত্য কমিশন কিন্তু আগাচ্ছিল, অনেক কিছুতেই আগাচ্ছিল। বিএনপিও ছাড় দিছে, অন্যরাও ছাড় দিছে, আগাচ্ছিল, সমাধান হতো। মাঝখানে ঐক্যমত ভেঙে যায়, আলটিমেটাম দিয়ে দিল, অনুপাত হারে নির্বাচন চাই, আলটিমেটাম, নাহলে নির্বাচন হবে না, এই না সেই না।
তো আপনি জামাত তো আগের থেকেই 300 সিটের নমিনেশন দিছে, তাহলে তাদের উড্র করে তারপরে বড় তো পিআর সেকশন ছাড়া হবে না। আমরা ভুল বুঝছিলাম, হ্যাঁ, যেমন ওনারা 71 সালে ভুল বোঝে নাই, এখনো ভুল বোঝে না, ওটা ভুল বোঝে। আচ্ছা এটা কি কোনো কৌশল দেখেন, মানে এটা কি নির্বাচন যাতে না হয়, কারণ তারা আসলে এই উদ্দেশ্যটা হচ্ছে বিএনপিকে ঠেকাও, বিএনপিকে ঠেকাও আন্দোলনে অনুপাত হারে নির্বাচন গেলে তো বিএনপি সরকারি পতন হবে, বছরে বছরে সরকার পতন হবে এদেশে রাজনীতি পার্মানেন্ট অশান্তি হবে, আর নাহলে জঙ্গিবাদের উত্থান হবে। আপনি দেখবেন অন্যদের, যেমন ইসরায়েলে আপনার মুসলমান নিধন হয়, এখানে দেখবেন অন্যদের নিধন করতেছে, এবং সে যে সরকারি আসুক সেই সরকারের প্রেসারে থাকবে, তো সেই সরকার পতন ঘটায় দিবে। তো সুতরাং এই দেশে যতক্ষণ পর্যন্ত উচ্চ গণতন্ত্র না হবে, রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা গণতন্ত্র চর্চা না শিখবে, ততদিন পর্যন্ত এই আনুপাতিক নির্বাচন আমাদের দেশে প্রযোজ্য নয়। আমি কিন্তু আনুপাতিক নির্বাচনের সমকালে লিখছি, বড় করে লিখছিলাম অনেক আগেই, কিন্তু এখন যেটা শর্ত ছিল এইটাই প্রমাণিত যে আপনার আনুপাতিক নির্বাচন হলে উচ্চমানের গণতন্ত্র লাগবে আগে, তারপরে আপনি নির্বাচনে যাবেন, নাহলে ইসরায়েল হতে হবে। এই জি, ডক্টর আব্দুল আল মামুন, বিরতির আগে আলোচনা করছিলাম কিছু বিষয়। সামনে আসলে কি ধরেন একটা আলোচনা ছিল যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, এই দুটি না হওয়া পর্যন্ত একরকম ধোঁয়াশা, একরকম শঙ্কা থাকবে। সামনে তো অগাস্ট মাস, এই চলমান জুলাই, এই 2 মাসকে খুব ক্রুশিয়াল দেখেন। আরেকটা জিনিস আমি একটু আজিজ ভাই যে থামলেন, সেটা হচ্ছে যে আমরা আজকের আপনার যে অনুষ্ঠানের নাম যে ঐক্যমত না হলে কি হবে, আমি যে তালিকাটা দিলাম যে যতগুলোতে ঐক্যমত হয়েছে, সেটা কিন্তু সুকৌশলে সেটাকে সামনে না এনে নতুন নতুন বিষয় আনা হচ্ছে। এটি কিন্তু খুবই দুঃখজনক। আজকে ছোট্ট করে একটু বলি আমি, দেশ কি অর্থনৈতিকভাবে স্থিতিশীল? দেশে কি ইন্টারনাল ইনভেস্টমেন্ট হচ্ছে? দেশে কি এফডিআই আসতেছে? দেশের কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় আছে? দেশে কি সামাজিক স্থিতিশীলতা আছে? কোনটা আছে আপনার? আপনি কত স্যাক্রিফাইসের বিনিময়ে সংস্কার করবেন? বর্তমান যে অবস্থা, অর্থনীতি আরও নিচের দিকে যাচ্ছে, আপনার সামাজিক অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, বিদেশি সম্পর্কগুলো আমাদের ভেঙে পড়ছে, আপনি কত কষ্টে সংস্কার করবেন? পৃথিবীর ইতিহাসে আপনি যদি সংস্কারে তো সবাই সহনশীল না, কিন্তু আরেকটা হচ্ছে যে আপনার ঐক্যমত, আমার সবচেয়ে ভালো লাগে কি দেখেন, মানে দীর্ঘ সাংবাদিকতা করি তো 15 বছর, মানে এইভাবে দলগুলো একসাথে বসে আলোচনা আমি দেখি নাই। না না, আমি সেটা একটা বড় অ্যাচিভমেন্ট বলে মনে হয়। তো সেই জায়গাটাই না, তাহলে এখন যেটা হচ্ছে যে যেগুলো আলোচনা আমরা শুরুতে করলাম, যে এতগুলো বিষয়ে একমত হওয়ার পরেও একটা যে রাজনৈতিক দলটার সংস্কৃতি একরকম ছিল, বিএনপির কথা বলছেন, তারা পুরোপুরি ইউটার্ন নিয়ে এসে 10 বছর এক্সেপ্ট করছে, 70 এক্সেপ্ট করছে, দ্বিকক্ষ সংসদ এক্সেপ্ট করছে, তত্ত্বাবধায়ক সরকার, তারপরে মহিলাদের এম্পাওয়ারমেন্ট, ডিসেন্ট্রালাইজেশন অফ দি কোর্ট, রাষ্ট্রপতির ক্ষমতা কমানো, নির্বাচন কমিশন সংস্কার, সবগুলো তো একমত পোষণ করছে। এখন আপনি তো মনে হচ্ছে পায়ে পা দিয়ে একটা ঝগড়া লাগানোর মতো অবস্থায় চলে যাচ্ছে, একটা মারলে আরেকটা করছে। এখানে যেটা সমস্যা আমি দেখছি, যে পরিমাণ ছাড় সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি দিয়েছে, বরং আজিজ ভাই যে কথাটা বললেন যে মনে হচ্ছে যে অন্য অন্য দলগুলো এটাকে একটা সুযোগ হিসেবে নিয়ে এবং নির্বাচন থেকে বা ক্ষমতা থেকে বিএনপিকে কীভাবে দূরে রাখা যায় সেই প্রচেষ্টা করছে। কিন্তু আমি যে প্রশ্নটা তুললাম, এই প্রচেষ্টাটা মানুষকে এখন ভাবা দরকার যে অস্থিতিশীলতা রেখে সংস্কারের কথা বলে আমাদের অর্থনীতি, সমাজনীতি, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বৈদেশিক নীতি কতটা ছাড় দিবেন, আপনি কতটা স্যাক্রিফাইস করবেন, এটা কিন্তু নির্ধারণের সময় এসছে। তাহলেই বুঝতে হবে যে আপনি যে বিপ্লবের চেতনার বিক্রি করে যে নিজের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন পেছাতে চান, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে চান, এবং রাষ্ট্রের যে অর্থনীতি, সমাজনীতি, স্থিতিশীলতা, তার দিকে ভুরুক্ষেপ না করে দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ দেখছেন, এটা কিন্তু একটা জায়গায় যাবে। 2 নম্বর যে পয়েন্ট আপনি বললেন যে জুলাই সনদ বা আমাদের ঘোষণাপত্র, সেটা তো এগুলো নিয়েই হওয়ার কথা, এবং আপনি নিজে যেটা করেছিলেন সেটা তো আর অ্যাকসেপ্টেড না, আর এটাই তো হওয়ার কথা। এখন যে তালিকাটা, এটা কিন্তু অনেক লম্বা, আমি তো মাত্র কয়েকটা উল্লেখ করলাম, তো সেটা দিয়ে সনদ হবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি আমাকে আলোচনায় ডাকলেন, আলোচনায় ডেকে আপনি বলছেন যে আপনার সবগুলো আমাকে মানতে হবে, সেটা তো আলোচনা হলো না, আপনি তো চাপিয়ে দিচ্ছেন। তাহলে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা আমরা বলছেন, আপনি বলছেন, তাহলে আবার আওয়ামী লীগের মতো হয়ে গেল যে আমি যেটা করবো ওইটাই রাজনৈতিক সংস্কৃতি। সব বিষয়ে ঐক্যমত হওয়া সম্ভব কিনা? না, দেখেন প্রত্যেকটা দলের আলাদা নীতি, আলাদা আদর্শ আছে। একদম একমত হলে তো একদল হয়ে যাওয়ার কথা,
অন্য দল তো থাকার কথা না, একদলই সবই যদি এগ্রি করে তাহলে তো দল একটা থাকার কথা। বহু দল থাকলে বহু মত থাকবে, বহু রাজনীতি থাকবে, বহু নীতি থাকবে, বহু আদর্শ থাকবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে সামনে নির্বাচন ব্যবস্থার যত কঠিন আইন করে করুক, 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর করবে শান্তিপূর্ণভাবে, সেখানে টাইট আইন করুক যে ক্ষমতা 5 বছরের একদিন বেশি হলে ক্ষমতা অবৈধ, সরকার অবৈধ, লেখক সমস্যা নাই, লেখক এই জায়গায় স্থির করেন। তারপরে ধরেন 54 বছরে যত মনোজগতের পরিবর্তন হয়েছে, 4-5টা নির্বাচন না হলে তো আপনার আমার মনোজগতও পরিবর্তন হবে না। আমরা যদি গণতান্ত্রিক মানসিকতায় দেশের ভোটার রাজনীতিবিদ সবাই যদি আমরা একমত না হই, মানে গণতান্ত্রিক চর্চায় আমরা যদি নিজেদের মেন্টালি রেডি না হই এবং ন্যাশনাল ইস্যুগুলোতে যদি একমত না হই, তাহলে তো পিয়ার সিস্টেমে গেলে ওই কোনো ইস্যুতে সব একদল হয়ে রাস্তায় নেমে যাবে, সরকার ফল করবে, এই তো হবে। তো সুতরাং এটা তো এই মুহূর্তে আমি তো উদাহরণই দিলাম যে ধরেন এই 3-4টা সব ইসলামিক দলগুলো একসাথে মাঠে নেমে গেছে যে চাই আনুপাতিক, তো সরকার ফর্ম করলো, 30% ভোট দিয়ে সরকার ফর্ম করলো, আর 70% বাইরে রইলো, তো সবাই একজন মানে সব একজন মানে তো সরকার ফল করাই দিবে। সুতরাং এই অবস্থা, এটা আত্মঘাতী এবং এই দেশে রাজনৈতিক স্টেবিলিটি কোনোদিনই আসবে না। সুতরাং পিয়ার সেকশন আমাদের জন্য সুইসাইডাল এই ধরনের রাজনৈতিক কালচারে। আর যেখানে উগ্রবাদ আছে, জামাত এটার মধ্যে কি দেখছে? জামাতে নির্বাচন ফিসাও সব এখন তো কমপ্লিমেন্ট করার জন্য সেটা আরেকটা হচ্ছে তারা প্রপোর্শনালি পেলে নাম্বার অফ সিটস তাদের তো প্রত্যেকটা সিটে ভোট বেশি। নাজিস ভাই যেগুলো বলছে সেগুলো তো না, আর বড় মেইন পয়েন্ট এটা, সরি না ঠিক আছে, একসাথে করে একটা লম্বা তালিকা হবে, একসাথে দেখলে তো তাদের গড়ে তো ধরেন হিসাব মতো আসে, অতীত ইলেকশনে 30টা হবে। জামাতের যদি আলাদা ধরেন তাহলে তো তাদের ভোট ছিল 3%। হ্যাঁ, একবার ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করছে, সংসদীয় নির্বাচনে 1টা সিট পাইছে, আর একবার 3টা সিট পাইছে, এবারে 10টা পাবে। যদি এই ডরে তারা আবার দ্বিতীয় অপোজিশন থাকে কিনা, এই জন্য পিয়ার সিস্টেমে গেলে প্রত্যেক এলাকায় 20,000 30,000 করে ভোট আছে, তাহলে ওই রেশিও অনুযায়ী তাতে সিট বাড়বে, তারা অপোজিশনে থাকবে, এই তো। কিন্তু মুশকিল হচ্ছে যে সব ইসলামিক দল একদিকে যাচ্ছে। আপনার এটাই তো আপনি দেখেন যে দলগুলো কারা একমত, বিএনপির সাথে বামপন্থী দলগুলি আছে, তাদের তো একটা ঐক্য আছে, তো আর একটা হচ্ছে ইসলামিক দলগুলো একদিকে চলে গেছে। তো এটি তো তারা তো সবসময় এরকম গোট বাঁধবে, তো সরকার তো স্টেবিলিটি থাকবে না। পিয়ার সেকশনে গেলে আগে আমি এই জন্য বলছি উচ্চ মানের গণতন্ত্র ব্যবস্থা না হওয়া পর্যন্ত পিয়ার সেকশন আত্মঘাতী, এবং এই দেশের জঙ্গিবাদ উত্থান নিশ্চিতভাবে বলতে পারি ইসরায়েল হতে বাধ্য না। কিন্তু এখন যে বাস্তবতা দেখছে, মানে আমরা যে ঐক্যের মধ্যে যে জুলাই হলো, মানে শেখ হাসিনার পতন হলো, নির্বাচন বা ক্ষমতার মোহে সেই ঐক্যের যে ফাটল আমরা এখন দেখছি, সামনে নির্বাচন কিভাবে হবে? না, ঐক্য ধরেন ফেসিবাদের ভিতরে ঐক্য ঠিকই আছে, আপনি শেখ হাসিনাকে ডেকে আনেন সব এক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন, জাপান থেকে প্রধান উপদেষ্টা বলল একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, আবার তিনি আরেকটা পত্রিকায় দিয়ে বলল যে যদি একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন ডিসিশন নেবে। এটাকে মিন করছে বিএনপিকে অপোজিশনে ঠেলে দিচ্ছেন না, বিএনপি এবং বাম দলগুলোকে অপোজিশনে ঠেলে দিচ্ছেন না। তো বিভক্ত তো ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, এটা তো রাজনৈতিক দলকে, তারপরেও তো বিএনপি কোঅপারেট করতেছে, বিরোধী বাম দলগুলো কোঅপারেট ঐক্যমতে বসছে। কিন্তু লন্ডন বৈঠকের পরে তো বিএনপি আর সরকারের মধ্যে একরকম মানে শীতল হাওয়া আমরা দেখলাম। শীতল হাওয়া তখন আমি বলছি যে ঘুড়ির লাটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। তারপরে দেখেন আসার পরে বলছিল না, তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছিল ইলেকশন কমিশন ইলেকশনের ডেট দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গণতান্ত্রিক দেশ বলে, উনি একবার নির্বাচনের কথা স্মরণ করছে, একবার উচ্চারণ করছে। চিফ ইলেকশন কমিশনার ওনার সাথে দেখা করছে, এসে কয় ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ। বলেন তো দেখি, সারা জাতি নির্বাচনের অপেক্ষায় আছে, ওনারা সৌজন্য সাক্ষাৎ করে, এটা কোনো বাস্তবতা? তারপরে আবার বলল যে আমরা ফেব্রুয়ারি থেকে জুনের ভিতরে ইলেকশন করতে প্রস্তুতি নিচ্ছি। তো নির্বাচনের ডেট কোথায়?
এই জন্য বিবিসি রিপোর্ট করছে নির্বাচন নিয়েও এখন শঙ্কা। উনি নির্বাচন নাও দিতে পারে, কারণ দিতে পারে একটা কারণ হলো নিউমোরিং টার্মিনাল আর করিডোর দুটো আলোচনা ছিল না, এটা ডেড হয়ে গেছিল না ইস্যুটা। নিউমোরিং করিডোর তো নেভিকে দিচ্ছে 6 মাসে, 6 মাস পরে তো ঠিকই ইউএই কোম্পানি আসতেছে, তো উনি তো ওনার মিশন ছাড়ে নাই। আবার এই জন্য আমার ডাউট হয় যে উনি ঠিকই করিডোর দিবে, ঠিকই আপনার আমেরিকার আপনার সেনা কেন্দ্র দিয়ে দিবে, এগুলো দিয়ে ফেলবে, ওনার যে মিশন এগুলো করে ফেলবে ইতিমধ্যে। এর আগে নির্বাচন দিচ্ছে বলে মনে হয় না আমার কাছে। পরিণতি কি দেখেন যদি এভাবে চলতে থাকে? না, আমি একটু তো কস্ট বেনিফিট অ্যানালিসিস করলাম, বাট আমি আজ বেশি বিনীতভাবে একটা জিনিস বিশ্বাস করতে চাই, দ্বিমত পোষণ করতে চাই না, সেটা হচ্ছে নির্বাচন। আমি দেখি যে নির্বাচন হবে, এবং যদি যেটা উনি বললেন এগুলো দিয়েও দেয়, আমি দেখি যে নির্বাচন হবে, এবং সেটা আমি বিশ্বাস করতে চাই। এই জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সেন্সিবল মানুষ। আজিজ ভাই যে কথাটা বললেন যে উনি এই সব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাবেন না যে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে উনি ধিকৃত হন। আমরা বিশ্বাস করতে চাই যে উনি নির্বাচনের দিকে যাবেন এবং নির্বাচন করবেন। আর একটা জিনিস হচ্ছে, দেখেন ইদানিং একটা জিনিস আমি যদি ভুল না বুঝি, আপনি বাজারে ঘাটে মাঠে যান, যে আলোচনাটা আমাদের টক শো রাজনৈতিক দলের মধ্যে বা সুশীল সমাজের মধ্যে ছিল, এর মধ্যে সাধারণ মানুষও এটা বোঝে যে নির্বাচন দরকার। আপনি যান, আপনি কথা বলেন বাজারে ঘাটে, আমি জানি সোশ্যাল ইন্টারাকশনে এটা কিন্তু বড়, এটা কিন্তু একটা ওপিনিয়ন ফরমেশন হচ্ছে। তো সেই বাস্তবতাকে বেড়েছে, এবং সেই বাস্তবতাকে আপনি দূরে ঠেলে রেখে বিভিন্ন দেশীয় গোষ্ঠী এবং আন্তর্জাতিক গোষ্ঠীর স্বার্থের জন্য নির্বাচনকে দূরে রাখবেন, এবং একই সাথে দেশের সর্ববৃহৎ বিরোধী দল যেটি আগে ছিল, এখন যে দলটি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, অনেক এখন তারা ক্ষমতায় যেতে চায়, এটা একটা নর্মাল প্রক্রিয়া। তার সঙ্গে যেটা উনি বললেন যে অন্য জোটবদ্ধ দল, তাদের কিন্তু আপনি কনফ্রন্টেশনে আবার চলে যান, তার পরিণতি একটু আঁচ করতে পেরে কিন্তু লন্ডন বৈঠক একটা স্বস্তির ভাব নিয়ে এসেছিল, সেটা নিশ্চয়ই দুঃখজনক হবে। এই জন্য আমি মনে করি যে যারা শুধু ডক্টর ইউনূস না, তার যে সরকারের যারা অন্যান্য উপদেষ্টা আছে, সবাই প্রজ্ঞাবান মানুষ, তারা নিশ্চয়ই এই জায়গায় নিয়ে যাবেন। এবং দেখেন, সেনাবাহিনীর দিক থেকে কিন্তু এক ধরনের নির্বাচনের পক্ষে মতামত আছে, ব্যবসায়িক গোষ্ঠীর পক্ষ থেকে একটা নির্বাচনের মতামত আছে, জনগণের পক্ষ থেকে একটা আছে। এখন আপনি যদি ছোট ছোট রাজনৈতিক দল বা বিদেশি স্বার্থের কারণে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দেন, নির্বাচন না করতে দেন, এটা কিন্তু এই সরকারের তখন প্ল্যান এ বি সি যে আসবে না সেটা আমরা জানি না, কিন্তু নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করি দ্রুত সেই নির্বাচন। কিন্তু জামাতের যে অবস্থান, এনসিপির যে অবস্থান, তাতে করে তারা কি নির্বাচন চায়? আমি মনে করি যে এটা এক ধরনের রাজনীতির বার্গেনিং একটা পলিসি, যে দ্রুত নিয়ে যাওয়া যায়। দেখুন, জামাতের আগে বলছে কিন্তু যে ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, খুব আমি জামাতকে কোনো বিপক্ষে কথা বলছি না, বাট এটা বোধহয় বাস্তবতা যে সুইং করছে তারা বিভিন্ন সময় তাদের বক্তব্য। এই সময় নির্বাচন চাচ্ছি, পরে চাচ্ছি, আগে চাচ্ছি, কনস্ট্যান্ট ছিল না। আবার যদি জামাতের রাজনৈতিক চরিত্র আমরা দেখি, সেটা ৭১ থেকে ৯০ থেকে বিভিন্ন জোট গঠনের পক্ষে বিপক্ষে থেকে এক ধরনের নিজস্ব এজেন্ডাটা সবসময় সামনে ছিল, পিয়ার পদ্ধতি অথবা তার আর একটা প্রকৃষ্ট উদাহরণ। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু কনস্ট্রাকটিভ হওয়া দরকার একটা দল হিসেবে, কারণ তাদের একদিকে যেমন সমালোচনা আছে, জাতীয় পার্টিকে দেখতাম, সেটাই বলছি ওই জায়গায় যেন আমরা দেখতে চাই না জামাত ইসলামীকে নীতি নৈতিকতার জায়গাটা নিয়ে। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, তারপরে তাদের ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তাদের নেতা কর্মীদের চারিত্রিক বৈশিষ্ট্যের জায়গাটাতে কিন্তু অনেক সময় আমরা অ্যাপ্রিসিয়েট করি। সেই জায়গা থেকে নিশ্চয়ই তারা সরে যাবে না, এবং জাতির সঠিক স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবে। অতীতে যে ভুল করেছে নিশ্চয়ই তারা সেই ভুলটি এবার করবে না। না, বলতেছি যে আপনি যে জুলাই সনদ বলছেন, এটার জন্য তো রাজনৈতিক দল দায়ী না, সরকার দায়িত্ব নিছে না। বলছিল না, প্রেস সেক্রেটারি বলছিলেন যে সরকার জুলাই সনদ ঘোষণা করবে, টাইম নিছে। হ্যাঁ, তো সরকারের এ পর্যন্ত এটা তো আলোচনাই নেয়নি। পরে রাজনৈতিক দলগুলো বসছে, আলোচনা করে যেটা হয় এটাই জুলাই সনদ হবে। এখন ছাত্ররা যা নিজেরা ঘোষণা দিচ্ছে, এনসিপি ঘোষণা দিচ্ছে জুলাই সনদ হবে, তো এটা তো তাদের ব্যক্তিগত, এটা তো কোনোদিনই বাস্তবায়ন হবে না। তাহলে কোনোদিনই বাস্তবায়ন, কারণ এই ছেলেরা তারা দিতে পারে কিনা, মানে একা এটাকে জুলাই না, তারা তো একটা দিলে তো অন্য জিনিস হয়ে গেল, এটা দিলে তো তাহলে খালি এনসিপির সনদ হবে হয়ে গেল, এটা তো কোনোদিনই পাস হবে না। এটা তো তাদের জন্য লস, এবং জুলাই সনদ হওয়া দরকার, উচিত, এবং এটা সরকার এটাকে নিজের দায়িত্বে নিয়ে এটা দেয়, এটা সরকারের দায়িত্ব ছিল। জুলাই সনদ প্রেস সেক্রেটারি বলছে না, জুলাই সনদ আমরা সবার সাথে আলোচনা করে দিব, সেটা আর কোনো আগায় নেই। তো এটা এখন এনসিপি মাঠে নামছে জুলাই সনদ, আর তারা যদি ঘোষণা করেই দেয়, আপনার সহসভাপতি
ঐক্যমত কমিশনের, তিনি তো বলেছিলেন যে জুলাইয়ের ভিতরেই আমরা সনদ করতে পারবো ইনশাল্লাহ, বলছে তো। হ্যাঁ, কিন্তু ওনারা রাস্তায় চলে গেছে তো। এবং একটা জিনিস যোগ করি, আজ ভাই যেটা বললো যে এই সপ্তাহেই কিন্তু, অর্থাৎ যে সপ্তাহে বন্ধটা আমরা ফ্রাইডে আসলাম, তারাই কিন্তু উনি স্পষ্ট করে বলছে যে গতিতে এগ্রিমেন্টগুলো হচ্ছে, যে গতিতে সংস্কারের এক ঐক্যমত হচ্ছে, আমার মনে হয় যে সনদ করা সম্ভব। এইটার পর থেকে দেখবেন যে আরো এক ধরনের রাজনৈতিক পানিটা যখন অন্যদিকে চলে যাচ্ছে, একটু ঘোলা হচ্ছে, which is unfortunate। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বিরতির সময় হয়েছে আবারও, দর্শক ছোটটা বিরতির সময় হয়েছে আবারও। আরআইএসএল স্থির গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি। দর্শক আবারও স্বাগত আরআইএসএল স্থির গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ঐক্যমত না হলে কেউ ঐক্যমতের বাস্তবতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন আমি আজিজ। আজিজ ভাই, সামনের রাস্তাটুকু কেমন দেখছেন? এই যে ধরেন এই বছরটুকুই কেমন দেখছেন আসলে? রাস্তাটুকু খুব কণ্ঠকাকীর্ণ, কারণ আমার কাছে মনে হয়েছে, বললাম তো অলরেডি নিউমারিং ডাবল কন্টেইনার হেল্ডিং দিয়ে দেওয়া হলো। এটা তো সবচেয়ে আয় করতো, এটা তো লস না, আরও আছে, সেগুলো দিতে পারতো। যেটা বেনিফিট আমাদের জন্য আছে, যেটা প্রফিট করছে প্রাইভেট কোম্পানিকে দেওয়া ছিল, সেটা দিয়ে দিচ্ছে। এক। দুই নম্বর, আপনি দেখবেন ঠিক এইরকমই অতর্কিত করিডোর দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে আমি আশ্চর্য হব না, এই সাবকন্টিনেন্টে, আমি কিন্তু 2023 সালে যুগান্তরে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এই ভূ রাজনীতির কারণেই আমার মনে হয় আমেরিকান সেনাঘাঁটিও হতে পারে। হ্যাঁ, এত দূর পর্যন্ত যেতে পারে। তার মানে আমাদের স্বাধীনতা, স্বাধীন দেশের স্বাধীনতা থাকবে না, সব আমেরিকান কবজায় চলে যাব। এটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় এটা ঘটবে। এই জন্য আমার ধারণা এই নির্বাচনটা এখন হবে না। যেমন ধরেন, আপনি দেখেন 144 ধারা ভঙ্গ করে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছে না, 1 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে। আমার কাছে মনে হলো ঐক্যমত কমিশনের বৈঠক হচ্ছে, এই এখন পিআর নির্বাচনের দাবিতে মাঠে নামা, এটাও ওটার সাথে সম্পর্ক আছে, ওরকমই একটা। অর্থাৎ ওখানে ঠান্ডা পানি দিয়ে টিয়া ঘেরাও করে 1 ঘন্টা দাবি মানছে, এটা এখন বিএনপি বেরসিক বিএনপি অপোজ করতেছে, এই জন্য এটা মাঠে কেওয়াস লাগাইছে যাতে করে সমাধান না হয়, ঐক্যমত্য যাতে না হয়, তাহলে নির্বাচন হবে না। উনি তো লন্ডনে বলছেই যে পর্যাপ্ত সংস্কার হতে হবে এবং বিচার, প্রত্যাশিত বিচার এবং সংস্কার হতে হবে। সংস্কার হয় নাই, বিচার হলো না, বিচার 3টা বিচার চার্জশিট হয়েছে। হ্যাঁ, তো হলো লাভকার। এখন ধরেন নির্বাচন না হইলে, ঐক্যমত না হইলে লাভকার। ওনার শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু মাহমুদুর রহমান মান্না তার ছাত্র ছিল। একটা টেলিভিশনে তিনি বলেছেন যে উনি বক্তব্য রাখেন, বক্তব্য শোনেন, কিন্তু প্রশ্ন করলে উত্তর দেন না, হাসে, মৃদু মৃদু হাসে। উনি তো অ্যাকাউন্টেবল মনে করেন না নিজেকে। একটা সরকার প্রধান হলে যে জনগণের প্রতি অ্যাকাউন্টেবল। আর রাজনৈতিক দলগুলো আপনি দেখেন ঐক্যমতে আলোচনা করছে, মনে হয় দেশের মালিক ওরাই কয়েকজন। জনগণ কি চায় এদিকে কারো খেয়াল নাই। জনগণ তো এখন নির্বাচন চায়, যে জনগণ এখন স্টেবিলিটি চায়। অর্থনীতি চলে না, প্রশাসন চলে না, এনবিআর চলে না, IMF এর সব শর্ত মেনে নিয়েছি। হ্যাঁ, তো সবই তো আপনার এলোমেলো, প্রশাসন নাই, পুলিশ নাই, কিছু নাই, কিছুই। দেশটা তো আউলা জাউলা, দেশটা তো নিয়ন্ত্রণ চলছে না। এই সময়ে দেশটা যদি থাকে, যে বিশ্বব্যাংক ফোরকাস্ট করছে যে জিডিপি গ্রোথ হবে সামনের 26 সালে 3.3%। যদি এটা হয়, দুর্ভিক্ষ হবে তো দেশে, তো 26 সালে সামনের বছর দুর্ভিক্ষ হবে তো, আপনি কি দিয়ে ঠেকাবেন বলেন? তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ব্যাপারে মুখ খুলতেছে না, তিনি কথা বলেন না, জাতির উদ্দেশ্যে কোনো কথাই বলে না। কথা বিদেশি প্রতিষ্ঠানে বলে, পত্রিকা মিডিয়াতে বললেই একটা ফেস লাগায় যায়। উনি তো সোজা, আবার তো মনে হয় যে ওনার কোনো কিছু উনি পরিষ্কার করে জাতির কাছে কোনো কমিটমেন্ট নাই, এবং সারা বিশ্বে উনি ঘুরে বেড়ান এবং সারা বিশ্বের একটা অংশ বাংলাদেশ মনে করেন। উনি লাস্ট যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে ফোন আলাপ, সেখানেও বলেছেন যে আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, বলছে আগামী বছরের শুরুর দিকে নির্বাচন উনি বলছে, ঠিক আছে। এখন অনেকেই তো জনশ্রুতি আছে আমেরিকার সাথে ওনার কোনো কমিটমেন্ট আছে, বলে দেবে আমেরিকাকে, এই যে আমরা সংস্কার এগুলি করতে পারতেছি না, তোমাদের তো এগুলি দিতে পারতেছি না, সবুর করো, সমস্যা নাই তো। উনি তো ইন্টারন্যাশনাল প্লেয়ার, উনি তো পিআরের ওস্তাদ, ম্যানেজ করে,
সবাই ওনার সাথে দেখা করে, কিন্তু কেউ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনাকে কেউ কিছু দেয় না। কি দিছে বলেন? আওয়ামী লীগের সময়ে আপনার IMF এর লোন স্যাংশন হয়েছে, সে লোনও তো তাকে তো এই লোনের সকল শর্ত মেনে লোনটা নিতে হয়েছে, রিলিজ করতে হয়েছে। তো কি আপনি বলেন, একবার ডেকে ডুকে একটা বিজনেস সম্মেলন করলো, সেখানে 3,100 কোটি টাকা কমিটমেন্ট পেলো, কই 1 টাকাও তো নাই, কেউ লোন দিচ্ছে না, কিছু পাচ্ছি না। একমাত্র প্রবাসী আয়ের উপরে ভরসা করি, সেই প্রবাসী আয়ও নাকি 5% ফর্মাল চ্যানেলে আসে, আর বাকিগুলো সব হুন্ডি ফুন্ডিতে আসে। আবার ইতিমধ্যে কিন্তু প্রায় 1 লাখ কোটি টাকা, আপনার 1 লাখ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এই সরকারের আমলে। হিসাব কোথায়? তো সুতরাং দেশ তো চলছে না আগের মতো। ধরেন ঘুষ টুস যা বলেন, অন্যাচার অবিচার মব কালচার তো চলছেই। ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছেন না? হ্যাঁ, আমার ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। ইলেকশন কমিশন বলছে দেখেন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি। যদি প্রেসারে পড়ে, যদি প্রেসার মনে করে, তাহলে এপ্রিল পর্যন্ত ঠেলবে। ওই ফাঁকে কোনো জায়গায় পরীক্ষা নাই বা বর্ষা নাই বা এইটার দিকে একটা ফাঁকে একটা নির্বাচন করাই দিলে কোনো মতো একটা নির্বাচন দিয়ে। অনেক ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। দেখা নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আশা করি নেক্সট